আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো। গত ক্লাসের নেই আজকের ক্লাসে আমরা এই ইউনিটের প্রশ্নের উপর বেস করেই ক্লাস নিব। তবে যারা বিসিডি ইউনিটে পরীক্ষা দেবা ভাই বোন, ক্লাস করার পর কোনোভাবেই বুঝতে পারবা না যে এই ক্লাসটা কেবলমাত্র স্যার এই ইউনিটে নিয়েই পড়াচ্ছে, এবং আজকের ক্লাসে যা পড়াবো তার অনেক কিছু অবশ্যই বিসিডি ইউনিটে অনেকবার এসেছে। তুমি ক্লাসটা শেষ অবধি করলেই বুঝবা ইনশাআল্লাহ। চলো আমরা শুরু করি। আজকের ক্লাসের প্রথম প্রশ্নটা দেখা যাচ্ছে, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ মোস্ট নিয়ারলি অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড অ্যাসুয়েজ। অপোজিট মানে অ্যান্টোনিম চাইছে, যে অ্যাসুয়েজ শব্দটার অ্যান্টোনিম কি? একটু ভাবো তুমি, পজ করে ভাই। এই যে অ্যাসুয়েজ মানে হলো শান্ত করা, মিটিগেট করা, প্ল্যাকেট করা, তাই না? তাহলে দেখো, ইনহিবিট মানে হলো বাধা দেওয়া, তোমরা নিশ্চিত জানো। মিটিগেট মানেও কিন্তু থামানো, তার মানে এটা সিনোনিম হয়ে যাচ্ছে। ইনফ্লেম মানে হলো জ্বালানো, কনসিলিয়েট মানেও কিন্তু প্ল্যাকেট, শান্ত করা। তার মানে আমরা দেখছি এখানে এই যে মিটিগেট আর কনসিলিয়েট, এই দুটা কিন্তু ওটা সিনোনিম হয়ে গেছে, এবং এটার অ্যান্টোনিম পাচ্ছি ইনফ্লেম। ইয়েস, ইনফ্লেম হলো এটা এই সব অ্যাসুয়েজ শব্দটার অপোজিট। ওকে, দেখো আমি একটা এক্সাম্পল রেখেছি। কনসিলিয়েট শব্দটা কারো কারো কাছে নতুন মনে হতে পারে, এটার অর্থ হলো প্ল্যাকেট। একবারে ক্যামব্রিজ ডিকশনারি থেকে একটা সেন্টেন্স তোমাদের জন্য নিয়েছি, এবং এই কথাটা তোমাদেরকেও বলবো, যখন কোনো নতুন শব্দ পাবা, শব্দের অর্থ শুধু পড়ে থাইমা থাইকো না, এটা দিয়ে একটা সেন্টেন্স পড়ে ফেলবা ক্যামব্রিজ অক্সফোর্ড ডিকশনারি থেকে। কারণ আমাদের পরীক্ষকরা মাঝে মাঝে ওখান থেকে ডিরেক্ট এক্সাম্পল নিয়ে আসে, মানে সেন্টেন্সটা আইনা প্রশ্ন বানায়। দেখো, অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার হ্যাজ বিন ব্রট, মানে একজন স্বাধীন অ্যাডভাইজারকে আনা হয়েছিল ইন টু কনসিলিয়েট, মানে দমন করতে, মানে শান্ত করতে, বিটুইন দ্য টু সাইডস ইনভলভড ইন দ্য কনফ্লিক্ট, মানে কনফ্লিক্ট, দুই গ্রুপ যেই কনফ্লিক্টে আছে এই গ্রুপের থামাইতে বা মধ্যস্থতা করতে, শান্ত করতে একজন ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজারকে নিয়ে আসা হয়েছে। এখানে ব্রট শব্দটা কিন্তু ব্রিং থেকে, হ্যাঁ, ব্রিং শব্দের পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ব্রট, আর বাই যেটা বাই ক্রয় করা, এটার পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বট। পার্থক্য কিন্তু আছে ছোট্ট করে হইলেও। ওকে, নেক্সট ওয়ান, উড ইউ মাইন্ড। দেখো ভাই, এই প্রশ্ন হাজার বার আসছে, মানে হাজার মানে অসংখ্য বার আসছে বিসিএস পরীক্ষায়, ডিইউ, আরইউ, সিইউ, জেইউ, জিএসটি ভর্তি পরীক্ষায়। বলো, উড ইউ মাইন্ড ড্যাশ সিম্পলি এ কাপ অফ টি। উত্তর কি হবে? আমি জানি উত্তরে তোমরা অবশ্যই বলে ফেলেছো স্যার আইনজি হবে। মারো। গত বছর, আগের বছর ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের প্রশ্ন আসছিল এই মাইন্ড দিয়ে। উড ইউ মাইন্ড দিয়ে রাজশাহীতে আসছিল, যে উড ইউ মাইন্ড হলো একটা সবচেয়ে পোলাইট এক্সপ্রেশন। ওকে, তাহলে উড ইউ মাইন্ড টেকিং সিম্পলি এ কাপ অফ টি, তাহলে উড ইউ মাইন্ডের পর ভারতের সাথে কি হয়? আইনজি হয়। এখন তোমরা যারা চট্টগ্রামে পরীক্ষা দিবা, এটা সব জায়গার জন্য খুব কাজে দেয়, এবং স্পোকেন ইংলিশ, মানে আমরা যারা ইংলিশে কথা বলতে চাই, সবাই কথা বলতে পারতে হবে একটা টাইমে আইসা, এই ভার্বগুলো আমাদের খেয়াল রাখতে হয়। তোমরা রাইট ফ্রম ভার্ব পড়তে আসলে নিশ্চয়ই পড়ো যে এমন কিছু ভার্ব আছে তাদের পর একটা ভার্ব আসলে ইনফিনিটিভ হয়, এমন কিছু ভার্ব আছে তাদের পর একটা ভার্ব আসলে জিরান্ড হয়। এদেরকে মুখস্থের মতো রাখতে হয়, বা এদেরকে দিয়ে খুব সেন্টেন্স পড়তে হয়। পরীক্ষায় খুব করে আসে, চট্টগ্রামে খুব আসে এই জায়গাটা থেকে। কিছু ভার্ব তাদের পরে ইনফিনিটিভ হয়, কিছু ভার্ব এদের পর একটা ভার্ব আসলে জিরান্ড হয়। তো এই উড ইউ মাইন্ড মানে মাইন্ড শব্দটার মতো আরো কিছু ভার্ব আছে যাদের পরে আর একটা ভার্ব আসলে সেই ভার্বটাকে কি বলতে হয়? জিরান্ড ব্যবহার করতে হয়। এবং চট্টগ্রামের এটা রেগুলার কোশ্চেন, অলমোস্ট প্রত্যেক ইউনিটে আসে। এই ইউনিটে দুইটা আসছে এই পয়েন্টটা ধরে। দেখো, তাহলে প্রশ্ন হবে, স্যার মাইন্ডের মতো আর যে ভার্বগুলো আছে একটু দেখায় দেন না। আমি সবগুলো ভার্ব দেখাবো না, তবে আমি যেগুলো তোমাকে দেখাবো ভাই, এগুলো আমার কাছে মনে হয় পরীক্ষায় খুব বেশি আসছে, তোমরা আর অনেক পাবা এগুলো দিয়ে। দেখো, আমি যেগুলো দেখাচ্ছি এগুলো পরীক্ষা খুব বেশি আসছে। অ্যাভয়েড পরীক্ষা নিশ্চয়ই আসছে। এনজয়, এই যে মাইন্ড, প্র্যাকটিস, রিগ্রেট, স্টপ দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসছে খুব করে। কনসিডার দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসছে, মেনশন দিয়ে আসছে, ফিনিশ দিয়ে আসছে, তারপরে সাজেস্ট দিয়ে তো অনেক বেশি আসেই। এই ভার্বগুলো খুব বেশি। এছাড়া অনেক ভার্ব আছে ভাইয়া, তোমরা সব বইতে পাবা, বাট আমি যেগুলো দিলাম এগুলো হলো খুব, এবং প্রত্যেকটা দিয়ে প্রশ্ন আসছে একাধিকবার। এগুলোর মুখস্থের মতো রাখতে পারো। তাহলে এই যে মাইন্ডের মতো যে ভার্বগুলো আছে এখানে দিলাম, এগুলো বেশি ইম্পর্টেন্ট। আরো ভার্ব আছে, এদের পর একটা ভার্ব আসলে কি হয় ভাইয়া? এদের পর একটা ভার্ব আসলে ওই ভার্বটার সাথে আইএনজি লিখতে হয়। ওকে, দেন আমার সাথে প্রশ্ন সমাধান করো। দেখো, স্টপ কি লিখবা? বিশেষ পরীক্ষার প্রশ্ন, স্টপ রাইটিং। তারপর আই ডোন্ট মাইন্ড কি লিখবা? আই ডোন্ট মাইন্ড ড্যাশ উইথ কুকিং বাট আই এম নট গোয়িং টু ওয়াশ দ্য ডিশেস। রান্না করতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু
থালা বাসন আমি ধুতে পারবো না বুঝাচ্ছে। আই ডোন্ট মাইন্ড কি হবে ভাইয়া? আই ডোন্ট মাইন্ড হেল্পিং উইথ দ্য কুকিং, উইথ কুকিং। আই ডোন্ট মাইন্ড হেল্পিং উইথ কুকিং বাট আই এম নট গোয়িং টু ওয়াশ দ্য ডিশেস। ওকে, দেন আরো করো তো। ইটস ওয়ার্থ, কি লিখবা? এটার পরও এটা একটা অ্যাডজেক্টিভ, তারপরও কিন্তু আইএনজি হয়। ইটস ওয়ার্থ গোয়িং শপিং নাও। ইটস ওয়ার্থ গোয়িং শপিং নাও মানে এখন শপিং এ যাওয়ার মতো সময়টা বোঝাচ্ছে। ইট ইজ নো ইউজ, ইট ইজ নো ইউজের পরও কিন্তু ভাষাটা আইএনজি হয়, তাহলে ইট ইজ নো ইউজ অ্যাবাউট ইট, এটার কোনো কাজ নাই আর। ওকে, দেন তোমরা যারা চট্টগ্রামে পরীক্ষা দিবা ইংলিশ নিয়ে তোমার সমস্যা আছে, তুমি জানো, তুমি মনে করছো, তুমি চাইলে আমার এই 20 ক্লাসের পেইড ব্যাচটাতে জয়েন করতে পারো, যেখানে আমি তোমার পরীক্ষার জন্য যা প্রয়োজন একবারে টপিক ওয়াইজ তোমারে পড়াই দিব, টু দ্য পয়েন্টে যা লাগবে তা পড়াবো, এবং এই প্রস্তুতি দিয়ে তুমি পরীক্ষা অবশ্যই ভালো করবা ইনশাআল্লাহ। এবং তোমাদের কাছ থেকে ভালো রেসপন্স পেলে আমি তোমাদের জন্য এমন কিছু করব লিটারেলি যেগুলো তুমি কল্পনায়ও আনতে পারবা না। আমি যেই 500 টাকায় তোমাকে পড়াবো ইনশাআল্লাহ তুমি 5000 টাকায় আমার ক্লাস শেষ করার পর 5000 টাকায়ও এই জিনিস তুমি কোথাও পাবা না বা পাও নাই, এটা তুমি বলবা আমাকে। যারা জয়েন করতে চাও তারা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো, মেসেজ দেন। 3 নম্বর কোশ্চেনটাতে আসো। Although we are concerned about the problem of energy sources, we must not fail recognizing the need for environmental protection. ভাই এটা হলো একটা জায়গা যেটা গত বছর চট্টগ্রামের এই ইউনিটে এসছে, স্টুডেন্টরা কখনোই পড়ে নাই, আগে কখনোই আসে নাই, পিন পয়েন্ট এরর। অথচ আমি পিন পয়েন্ট এরর নিয়ে অনেক ভালো কাজ করে রেখেছি। আনফরচুনেটলি আমার কষ্টের ভালো সাড়া পাই না। আমি ক্লিফস্টফেল বইয়ের অ্যারাউন্ড 30টার মতো ক্লাস নিয়েছি, সেখানে অনেকগুলো মিনি এক্সারসাইজ মিনিটের সমাধান করে যেখানে পিন পয়েন্ট এরর আছে। আমি গত বছর চট্টগ্রামে আসা সব পিন পয়েন্ট এররের একটা ক্লাস নিয়েছি। গত বছর আগের বছর প্রায় 1 ঘন্টা ব্যাপী একটা পিন পয়েন্ট এররের ক্লাস নিয়েছি। তো স্টুডেন্টরা খুব বেশি কি বলতে পারে ক্লাসগুলোতে রেসপন্সিভ থাকে না, অথচ এই জায়গাটা খুব দামি জিনিস, এই জায়গাটা সহজ, স্টুডেন্টরা ভয় পায় করে না। তো আমার রিকোয়েস্ট থাকবে ভাই, তুমি জেএলডি পরীক্ষা দিবা না কেন, পিন পয়েন্ট এরর ভালো করে পড়ে ফেলা উচিত। এবং আমি আমার স্টুডেন্টদের রেগুলারই কথা বলতাম ভাই পড়ো, বাট বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট তারা তো বেশি শর্টকাট খোঁজে। ভাই বেশি শর্টকাট খুঁজলে ধরা খাইবা, এবং যে টিচার শর্টকাট দিবে তোমাদের সাজেশন দিবে, তুমি টিচারের সাজেশনটারে ফলো করতে পারো, নির্ভরশীল হয়ে যায় না, পরে টিচারের গালি দিবা। কেমন? আসো, ভুল আছে কোথায়? পিন পয়েন্ট এরর মানে কি? একটা বাক্যে 4টা অপশন রাখবে, 4টা যে কোনো একটা ভুল থাকবে, যেটা ভুল সেটাই উত্তর। তাহলে আমরা একটু ঘাঁটি আসো। অলদো আমরা জানি অলদো অর্থ যদিও, তারপর সেন্টেন্স থাকে, অবশ্যই বাক্যের মাঝে একটা কমা থাকবে, ঠিক আছে। যদিও উই আর কনসার্ন, ঠিক আছে, উই আর কনসার্ন হতে পারে একটা অ্যাডজেক্টিভ, আর একটা লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ লাগবে। যদিও আমরা কনসার্ন, আমরা উদ্বিগ্ন, কনসার্নের পর অ্যাবাউট হয়, ওটা নিয়ে আন্ডারলাইন করা নাই, ফলে অ্যাবাউট নিয়ে চিন্তা করার দরকার নাই। অলদো উই আর কনসার্ন অ্যাবাউট দ্য প্রবলেম অফ এনার্জি সোর্সেস, যদি আমরা এনার্জি সোর্সের সমস্যা নিয়ে উদ্বিগ্ন, উই মাস্ট নট ফেল, আমাদের মানে ব্যর্থ হওয়া যাবে না, রিকগনাইজ করতে দ্য নিড ফর মানে একটা প্রয়োজন এনভায়রনমেন্টাল প্রোটেকশন। এখন দেখো এখানে সমস্যা হলো উই মাস্ট নট, ঠিক আছে, মাস্ট নট পার্টটা ঠিক আছে, মাস্ট একটা মডেল অক্সিলারি, তারপর বাক্যটা নেগেটিভ করতে হলে মাস্টের পর নট আনতে হয়, ডাজ নট, ডু নট, ডিজ নট কিছু আনি না। আমরা জানি আমরা মডেল অক্সিলারির পর মানে মডেল অক্সিলারি যুক্ত বাক্য নেগেটিভ করতে আমরা ওই মডেল অক্সিলারিটার পর নট নিয়ে আসি শুধু, শেষ। তাহলে উই মাস্ট নট ফেইল, এখানেই মূল খেলা। দেখো ফেইল ভার্বের পর যখন একটা ভার্ব আসে, ওই ভার্বটাকে আমরা কিন্তু ইনফিনিটিভ বানাই ভাইয়া। ফেইল আগেরটা করছিলাম মাইন্ড দিয়ে, মাইন্ডের মতো কিছু ভার্ব আছে, তারপর একটা ভার্ব আসলে জিরান্ড হয়, এখন খেলতে হবে ফেইল দিয়া। এই দেখো ফেইলের পর একটা ভার্ব আসলে সেটা কি বানাইতে হয়? জিরান্ড হয়। ফলে উই মাস্ট নট ফেইল টু রিকগনাইজ, এবং এই প্রশ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আগেও আসছে ভাই। এই জন্য ক্লিফস্টফেলের মিনি এক্সারসাইজ যেটা মিনি টেস্ট, যেখানে মানে পিন পয়েন্ট এরর গুলো আছে, এগুলো খুব ভালো করে পড়ে রাখা সবার জন্য জরুরি ভাই, কঠিন জিনিস না, হুদা ভয় পাও কি জন্য। তাহলে উই মাস্ট নট ফেল টু রিকগনাইজ হওয়া উচিত ছিল, উই মাস্ট নট ফেল টু রিকগনাইজ, এটা মূল কথা। দ্য নিড ফর ঠিক আছে, প্রয়োজন, নিডের পরে নাউন হয় মানে ফর হয়েছে, ঠিক আছে। তাহলে উত্তর হবে কি ভাইয়া? উই মাস্ট নট ফেল টু রিকগনাইজ, এটা আমাদের ভুল। তাহলে ভুলটা শুধু আগে আসবো, মানে সি নাম্বার অপশনটারে ব্লক করে দিয়ে আসবো। এখন প্রশ্ন করবা স্যার ফেইলের মতো ভার্ব কোনগুলো আছে? ভাই অনেক আছে, এগ্রি, এপিয়ার, অ্যারেঞ্জ, জাস্ট, ক্লেম, কনসেন্ট, ডিসাইড, ডিমান্ড, ডিজার্ভ, এক্সপেক্ট, ফেইল, ফরগেট, হেজিটেট, হোম, ইন্টেন্ট, ম্যানেজ, সিম, এই অনেক কিছু আছে।
আমি যেগুলো দিছি এগুলো পরীক্ষায় খুব বেশি আসে। লোক এপিআর, এক্সপেক্ট, হ্যাপেন, ডিজার্ভ, ফরগেট, ফেল, ডিসাইড, ফরবিড, ইন্টেন্ড, ওয়ান্ট, প্রমিস, প্রিটেন্ড, এগুলো পরীক্ষা একটু বেশি আসে। এগুলো ভালো করে পড়ে রাখবা। প্র্যাকটিস করতে চাও তো আসো করো। নিউট্রিশন এক্সপার্টস অ্যাডভাইস ড্যাশ টু মাচ রিফাইন্ড ফুড। দেখো ভাই এখানে অ্যাডভাইস শব্দটা একটা ভার্ব, তারপর একটা ভার্ব আছে, আমরা অপশন দেখছি ইট, তারপর নেগেটিভ। তুমি কি লিখবে? এবার ইনফিনিটিভ লিখবা। এবার চিন্তা করো ইনফিনিটিভ কোনটা লিখবে। ইনফিনিটিভ হইলে আন্দাজে হবে না, ইনফিনিটিভ নাই, ইনফিনিটিভ নাই, এবারে দুইটা নিয়ে চিন্তা করো। রিডিং পড়া অভ্যাস থাকলে অটোমেটিকলি পারবা। নিউট্রিশন এক্সপার্টস অ্যাডভাইস নট টু ইট টু মাচ রিফাইন্ড ফুড হইতে পারে, বাট এটা আরো ভালো কথা আছে কিনা অপশন দেখো। কারে অ্যাডভাইস করছে? কথা লাগবে না? ইয়েস, আজ এই জন্য এটাই নিব আমরা। নিউট্রিশন এক্সপার্টস অ্যাডভাইস আজ, নিউট্রিশন এক্সপার্ট আমাদেরকে উপদেশ দিয়েছে নট টু ইট, না খাইতে। দেখো ইনফিনিটিভ কিন্তু আছে, নট টু ইট টু মাচ রিফাইন্ড ফুড, রিফাইন্ড ফুড বেশি খাইতে নিষেধ করেছে বা উপদেশ দিয়েছে না খাইতে। তারপর দেখো দ্য প্রফেসর ইনস্ট্রাক্টেড, ভাইয়া ইনস্ট্রাক্ট ভার্বটাও কিন্তু এমন ভার্ব তারপরে ইনফিনিটিভ হয়। ইনস্ট্রাক্টেড দ্য স্টুডেন্টস কি হবে? দেখো সেম কথা, নট টু রাইট। দেখো নট টু রাইট, the professor instructed the students not to write the essay without preparing an outline first. outline লিখে তারপরে এসে লিখবা, এবং এটা আমাদের জীবনের জন্য কাজে দিবে। লাইক ধরো তুমি যদি কখনো আইএলটিএস পরীক্ষা দিতে যাও, অথবা আমাদের ঢাকা ইউনিভার্সিটির তে রিটেন আছে, এখন তুমি একটা প্যারাগ্রাফ লিখবা বা রচনা লিখবা। আমরা আমাদের একাডেমিক লাইফে কি করতাম? ডাইরেক্ট মুখস্থ করে আসতাম, খাতা মেরে দিতাম, আন্দাজ বুঝি না বুঝি। বাট এখানে স্যার যে ইনস্ট্রাকশন আমাকে দিয়েছে সেটা হলো কোনো কিছু লিখার আগে কি লিখবো সেটা একটু ভাববো। ফর এক্সাম্পল তুমি 20 মিনিটে কিছু একটা লিখবা, তুমি 2-3 মিনিট সময় কাটাও কি লিখবা এটা চিন্তা করতে। তুমি প্রয়োজনে 20 মিনিটে কি লিখবা একটু গ্রাফ করো, 5 মিনিট গ্রাফ করলে অসুবিধা নাই। তাহলে যখন লিখবা তখন তোমার আর মানে চিন্তা করতে হবে না, বারবার কাটাছাড়া করতে হবে না। ওকে, আসো তাহলে উত্তর পেয়েছি ভাইয়ারা। নিউট্রিশন এক্সপার্টস অ্যাডভাইস আস নট টু ইট টু মাচ রিফাইন্ড ফুড। The professor instructed the students not to write the essay without preparing an outline first. এই রিডিং পর অভ্যাসটাও করো প্লিজ। রিডিং পর অভ্যাস করলেও দেখবা পরীক্ষা হলে তুমি দুই একটা প্রশ্নের আনসার সমাধান করে ফেলতে পারবা। বুঝবা না কেমনে পারো, তোমার পারা দরকার, মূল পরীক্ষা তোমার আর কোনো কাজ নাই। ওকে, ধরো তুমি এই ক্লাসটা দেখছো 15-20 মিনিটে, আমার কতক্ষণ সময় যায়? 15-20 মিনিট, আমার 4-5 ঘন্টা সময় যায়। তাহলে আমি কষ্ট করছি, আমি তো আমার কষ্টের একটা ফলাফল দেখতে চাই। সেটা কি? আমি দেখতে চাই আমার ক্লাস অনেক মানুষজন করছেন। এখন অনেক মানুষজন ক্লাসটা কিভাবে করবেন? এই যে তুমি ক্লাসটা করছো, তুমি ক্লাসে একটা রিঅ্যাকশন দিলে ক্লাসটা অটোমেটিকলি মানুষের কাছে যাবে। প্লাস তুমি আমার এই ক্লাসটা একটু শেয়ার করে দিবা তোমার বন্ধুদের সাথে। তোমার বন্ধুও হয়তো এমন ক্লাস খুঁজছে, এখন এরকম ক্লাস তোমার বন্ধুদের উপকার পাবে, তোমার জন্য দোয়া করবে অটোমেটিকলি। পাশাপাশি আমি মোটিভেটেড থাকবো যে আমার ক্লাস অনেক মানুষজন দেখছেন। এখন যদি দেখি আমার ক্লাস অল্প মানুষ দেখে, আমি নিশ্চয়ই মানে আশা হারাই ফেলবো। তখন আমি এমন ক্লাস নিব নাকি না নিব দুটা না থাকবো, একটা সময় এসে দেখবো আমি ক্লাস নিব না। আর যদি তোমাদের কাছ থেকে ভালো রেসপন্স পাই, ইনশাআল্লাহ ভাই আমি এমন জিনিস দিব এই বছর, ইচ্ছা আছে, যেগুলো তুমি অনেক পেইড ব্যাচে পড়ায় কল্পনাই করতে পারবা না। আমি গত বছর 39টা ক্লাস নিয়েছি, তোমাদের কাছ থেকে খুব ভালো রেসপন্স পেলে আমি পেইড ব্যাচে যা পড়াই তার সবকিছু এখানে তোমাদেরকে ফ্রিতেই পড়াই দেবো ইনশাআল্লাহ। ফলে আমার সাথে একটু থাকো, সাপোর্ট করো প্লিজ। 4 নম্বর প্রশ্নে আসো। ইট ইজ ইম্পেরেটিভ দ্যাট আ গ্রাজুয়েট স্টুডেন্ট মেনটেন্স আ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ অফ বি ইন হিজ মেজর ফিল্ড। ভাই এই টপিকটা চট্টগ্রামের একটা ম্যান্ডেটরি টাইপের টপিক, প্রত্যেক ইউনিটেই আসে। সাবজাংটিভ, এটা সাবজাংটিভ টপিক থেকে আসছে। সাবজাংটিভ কি? সাবজাংটিভ হলো এই ইম্পারেটিভের মতো কিছু শব্দ, তাদের পরে যখন দ্যাট ক্লজ আসে, সাবজেক্টটা যাই হোক ভার্বের বেস ফর্ম লিখতে হয়, এস বাই এস লেখা যায় না। এটা হলো মূল জিনিস। তাহলে ইট ইজ ইম্পারেটিভ দ্যাট আ গ্রাজুয়েট স্টুডেন্ট মেইনটেইনস, না কি হবে? মেইনটেইন। এখন প্রশ্ন করবো স্যার সাবজাংটিভ ওয়ার্ডগুলো একটু বলে দেন তো। এই যে বলে দিই, দেখো ভাই, রূপা ইজ মডার্ন। রূপা ইজ মডার্ন দিয়ে যে শব্দগুলো আছে দেখো, এই যে রিকোয়ার্স, রিকোয়েস্ট, রিকমেন্ড, ইউতে আর্জ, আর্জেন্ট, পিতে প্রপোজ, প্রেফার, এতে আস্ক, অ্যাডভাইস, আইতে ইনসিস্ট, ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ, এই শব্দগুলো ভালো করে পড়ো, সব বইতেও আছে। একটা পড়া দাও, এখন একটা পড়া দাও ভাই। তাহলে এই যে শব্দগুলো বললাম রূপা ইজ মডার্ন দিয়ে, এদের পর একটা দ্যাট ক্লজ আসবে। সাবজেক্ট যাই হোক ভার্বের বেস ফর্ম লিখবে। এক্সাম্পলগুলো দেখো, ইট ইজ অব্লিগেটরি, দেখো আছে কিনা? আছে। সাবজেক্টিভ ওয়ার্ড দ্যাট ক্লজ আছে না? হির সাথে বি বলতে খারাপ লাগবে, তুমি হি ইজ অন টাইম বলতে ভালো লাগতো, বাট বলা যাবে না। এম ইজ আর ওয়াজ আর এর মূল ভার্ব হলো বি ভার্ব, তাহলে বি লিখলাম।
ইট ইজ রিকমেন্ডেড দ্যাট হি রিডস বললে কত ভালো লাগতো, না লেখা যাবে না, হি রিড লিখতে হবে, হি রিড ভার্বের বেস ফর্ম। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট হি টেক্স লিখলে কত ভালো লাগতো, কিন্তু কিছু করার নাই, হি টেক লিখতে হবে। এটাই হলো সাবজেক্টিভ ভার্ব। এই জন্য পরীক্ষা সাবজেক্টিভ ভার্ব থেকে প্রশ্ন আসে, কারণ এখানে আমাদের মত মিলে না। আমরা আজীবন পড়ে আসছি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে অ্যাডভার্ব যুক্ত হয়, তারপরে এই পাশে পাস্ট টেন্স হলে ওই পাশে পাস্ট টেন্স লিখতে হবে এমন কিছু, বাট সাবজেক্টিভের সময় আসলে এই রুল খাটে না। তাহলে সাবজেক্টিভ ওয়ার্ডগুলো খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এদের পর দ্যাট ক্লজ আসলে সাবজেক্ট যাই হোক ভার্বের কোন ফর্ম লিখতে হবে, বেস ফর্ম। বেস ফর্ম মানে হলো ভার্বের সাথে এস, ইএস, আইএনজি কিছু লেখা যাবে না। বি ভার্ব যদি আসে অক্সিলারি ভার্ব এম ইজ আর ওয়াজ এর পরিবর্তে শুধু বি ই বি লিখতে হবে। ওকে, এরপর দেখো এখন বললাম এই যে সাবজেক্টিভ ওয়ার্ড আকারে যেগুলো পড়লাম, এদের পর যদি দ্যাট ক্লজ না আসে তখন কি হবে? দ্যাট ক্লজ না আসলে নরমাল কথা যে এদের পরে নরমালি ইনফিনিটিভ হবে, একটা ছাড়া সে সাজেস্ট। মানে সাবজেক্টিভ ওয়ার্ডগুলোর পর দ্যাট ক্লজ আসলে সাবজেক্ট যাই হোক ভার্বের বেস ফর্ম, যদি না আসে তবে তাদের পর হবে ইনফিনিটিভ, একটা ছাড়া কে সে কি সাজেস্ট, সাজেস্টের পর ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। কথাটা ক্লিয়ার? আসো কয়েকটা প্রশ্ন দেখবা, তার আগে কয়েকটা বাক্য দেখো। দেখো এগুলো আমি কোথা থেকে নিয়ে এসেছি জানো? ক্লিফস্টফেলের সেন্টেন্স। দেখো উই আর্জ দ্যাট হি লিভ নাও। দেখো ভাই কত খারাপ লাগে আমাদের, হি লিভস বলতে কত ভালো লাগতো, অনেক হয়তো নাও দেখে এখানে মানে লিভিং লিখতে মন চাইবে, দেখো লেখা যাবে না, কারণ আর্ট যেটা সাবজেক্টিভ ওয়ার্ড। দ্যাট ক্লজ আছে বিধায় কাজ করলাম, দ্যাট ক্লজ না থাকলে কি হবে ভাইয়া, ইনফিনিটিভ হবে। ক্লিয়ার? দেখো দ্য জাজ ইনসিস্টেড দ্যাট, ইনসিস্টেড সাবজেক্টিভ ওয়ার্ড, দ্যাট ক্লজ আছে ভার্বের কোন ফর্ম লিখবো, বেস ফর্ম লিখবো। দ্য ইউনিভার্সিটি রিকোয়ার্স, দেখো পরীক্ষা আসে, রিকোয়ার্স সাবজেক্টিভ ওয়ার্ড, দ্যাট ক্লজ আছে সাবজেক্ট কি হবে, ভার্বের কোন ফর্ম হবে, বেস ফর্ম হবে। দেখো বেস ফর্মে আছে, ঠিক। দ্য ডক্টর সাজেস্ট, এই সাজেস্ট দিয়ে তো অনেকবার আসছে, শত শতবার, ঢাকা ইউনিভার্সিটিতেও আসছে কয়েকবার, সি ইউনিটে 2-3 বার আসছে শুধু এই সাজেস্ট শব্দটা ধরেই। দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হিজ পেশেন্ট স্টপস হইলে ভালো হইতো, বাট স্টপ লিখেছি কারণ সাবজেক্টিভ ওয়ার্ড আছে। তাহলে সাবজেক্টিভের আইডিয়া নিশ্চয়ই তোমরা সবাই ক্লিয়ার। তাহলে আমাদের প্রশ্ন যেটা ছিল ভাইয়া, আশা করি তোমরা ক্লিয়ার। কেন এখানে আমরা ভুল ধরছি, ইট ইজ এটা তো ঠিক আছে, ইম্পেরেটিভ মানে বাধ্যতামূলক, দ্যাট আ গ্রাজুয়েট স্টুডেন্ট মেইনটেইনস না, মেইনটেইন কেন, ওই যে ইম্পেরেটিভ এটা সাবজেক্টিভ ওয়ার্ড, দ্যাট ক্লজ আসছে সাবজেক্ট যাই হোক ভার্বের বেস ফর্মের সাথে এসবিএস লেখা যায় না। ওকে, এটা হলো কথা। দেন আসো 4 নম্বর কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন, দ্য মোস্ট কমন ফর্ম অফ ট্রিটমেন্ট। এটাও চট্টগ্রামের আগের প্রশ্ন ভাই, চট্টগ্রামে এই টাইপের প্রশ্ন আগে আসছে, এটা বাক্য রিডিং পড়ার অভ্যাস থাকলেই বুঝবা। দ্য মোস্ট কমন ফর্ম অফ ট্রিটমেন্ট, ইট ইজ, দরকার কি ভাই, ইট দরকার আছে তোমার, আমি বুঝি না, তুমি নিশ্চয়ই বলবা দ্য মোস্ট কমন ফর্ম অফ ট্রিটমেন্ট ইজ, তাহলে দ্য মোস্ট কমন ফর্ম অফ ট্রিটমেন্টটা সাবজেক্ট, তারপর ভার্ব দরকার, আবার ইট দরকার কি? এরকম রিডিং পড়া অভ্যাস, মানে তোমার রিডিং পড়া অভ্যাস থাকলে তোমার মুখে এখানে থামিয়া যাবে যেখানে ইটটা মিলে না, তাহলে ভুল ওখানে, ওই যে ইট ইজ এর জায়গায় ইটটা দরকার নাই, বাক্যটা হবে দ্য মোস্ট কমন ফর্ম অফ ট্রিটমেন্ট ইজ মাস ইনোকুলেশন অ্যান্ড কি ক্লোরিনেশন অফ ওয়াটার সোর্সেস। তাহলে আমাদের এখানে ইটটার কোনো দরকার নাই, এক্সট্রা কথাবার্তা। ওকে ভাইয়া, পিনটোন এরর মোটেও কঠিন জিনিস না ভাই, আমি গত বছরও পিনটোন এরর নিয়ে ক্লাস নিয়েছি, তোমরা একটা ক্লাসে দেখবা, প্লেলিস্টে গেলেই দেখবা, যেখানে চট্টগ্রামে আসা সব পিনটোন এরর পড়াইছি। এর আগের বছর পিনটোন এরর নিয়ে ক্লাস নিয়েছি, ক্লিফস্টফেলের সিরিজও আইসা দেখবা, মিনি টেস্ট নামে যে ক্লাসগুলো আছে এগুলো অবশ্যই করে ফেলতে পারো, যেখানে পিনটোন এররের সমাধান আমি করিয়েছি। তোমাদের সবার জন্য শুভকামনা। যদি চাও আমি ক্লাসগুলো নেই, তোমাদের জন্য অনেক কিছু করি, তবে প্লিজ ক্লাস লাইক কমেন্ট শেয়ার করতে হবে। তোমাদের কাছ থেকে রেসপন্স পেলে আমি আমার কষ্টটা জারি রাখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।